ভাবে আশা করতে পারি যে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন হবে এবং যুক্তরাষ্ট্রের আসলে রোলটা কি, এই কি কথা বলার মধ্যেই সীমাবদ্ধ, এটা আমার মানে মূল জানবার ছিল। তখন নেড প্রাইস যেটি উত্তরে বলেছেন, যে ভিডিও ক্লিপটি দেখালেন, যে তিনি বলেছেন যে বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনিও বাংলাদেশে নিরপেক্ষ অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন চান, চান বলেছে, বলে নাই যে তিনি নির্বাচন করবেন অথবা তিনি নির্বাচন কন্ডাক্ট করবেন। শেখ হাসিনাও বলেছেন যদি তিনি তাই চান, বলেছে বাট কিন্তু, আপনি সেটাকে গুরুত্ব দেওয়া, যদি তার অবস্থা এই হয় তাহলে আমরা দেখতে হবে যে শেখ হাসিনা যে কথাগুলি বলছেন এবং যে কাজগুলি করছেন তিনি এই দুইয়ের মধ্যে সমন্বয় আছে কিনা। এবং এটা এই জিনিসগুলি আমরা অবজার্ভ করছি, কারণ শেখ হাসিনার যে কথা এবং কাজের মিল নাই, এটা বাংলাদেশের শেখ হাসিনাও বিশ্বাস করে, সকলেই বিশ্বাস করে যে শেখ হাসিনা যেভাবে উনি অসত্য কথা অবলীলায় বলতে পারেন, এটার জন্য তার এটাও কিন্তু একটা বিশাল যোগ্যতা, যে খুব সুন্দর করে অসত্য কথাটাকে খুব ভালোভাবে চাপিয়ে দেওয়া এবং চোখের চাহনি মিটি হাসি দিয়ে, এটিও কিন্তু এক ধরনের যোগ্যতা বটে। তো উনি এই যে বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি দেখেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মানে স্পোকস পারসন উনি নেড প্রাইস, তার একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যিনি ট্রাম্পের উপরে রাগ করে জোরের সঙ্গে তারা ঘোষণা করেছে। এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি মন্ত্রী বলা হয় ডোনাল্ড লু, তিনি সফর করবেন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। পাশাপাশি মার্কিন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও ক্রমাগত সফর করছেন বাংলাদেশে। তো এই সব কিছু মিলিয়ে সব বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, মুশফিকুল ফজল আনসারী, যিনি জাস্ট নিউজ বিডির সম্পাদক, যিনি হোয়াইট হাউস করেসপন্ডেন্ট, যিনি জাতিসংঘের করেসপন্ডেন্ট এবং রাইট টু ফ্রিডম নামে একটি সংস্থার, একটি মানবাধিকার সংস্থার, ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক। মুশফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর স্কনক। তো মুশফিক ভাই, পরিস্থিতি বেশ ঘটনা বহুল হয়ে উঠছে ডে বাই ডে, এবং আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ক্রমাগত বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল যে ব্রিফিং এ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে এই তারা তাদের বক্তব্য দিয়েছে। তো আমরা যদি একটু প্রথমেই এই বক্তব্যটি শুনে আসি, গতকাল প্রেস ব্রিফিংটা যদি আমরা একটু শুনে আসি। হ্যাঁ, ডেফিনেটলি। Thank you, Ned, for doing this on Bangladesh and what is U.S. policy on Bangladesh. As you are asking for, you are urging for free, fair, and credible election, and call for Bangladesh for respect the fundamental rights for a long time. But the country's scenario is different. They are rather they are not listening. The few days ago, the foreign minister and deputy state minister, they organized an open meeting. They invited all ambassadors, including U.S. ambassador, and they are giving lecture how the election process they are questioning about U.S. election, and they are telling that the human rights abuse is higher than Bangladesh and here, but they are not listening U.S. And we experienced two farcical election, 2014 and 2018, and we saw the strong position on U.S. But still, the regime is in power more than a decades. So, what would be the U.S. role if the country is going like this, and they are not willing to go for any neutral election under a caretaker government? And second question, would you please confirm? Is Assistant Secretary Donald Rowe visiting Bangladesh, as Bangladesh Foreign Ministry circulated news to the media that he is visiting for the bilateral meeting? Thank you. Thanks very much for your question. So on the elections, Prime Minister Sheikh Hasina has said that she and her government want free and fair parliamentary elections. We welcome those words, but most importantly, we are going to be watching to make sure that those words are ultimately matched with corresponding actions. We look forward to better understanding how the government will work to ensure that these elections are carried out the way they should be. That is, in a manner that is genuine, transparent, and
peaceful. The next parliamentary elections are still some time away, but we support constructive actions Bangladesh can take ahead of the polls to carry out a genuine electoral process. We're, of course, concerned every time, anywhere, we hear of violence, of harassment, of intimidation, of politicians, of independent voices, of opposition party members. That, of course, is the case in Bangladesh. When we see it, and when we have seen it in Bangladesh, we've had private conversations with the government to register our concerns. Our ambassador in Bangladesh is doing an extraordinary job, not only representing the United States, but also standing up for the values that are really at the core of our approach to foreign policy, to human rights, to democracy, to a vision that is free and open. And that's something that he will continue to do. তো মুশফিক, আমরা যদি একটু আলোচনা করি, মানে এই নেট প্রাইসের এই বক্তব্য কিন্তু একটু স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরিষ্কার ধারণা রাখে বাংলাদেশ সম্পর্কে এবং এভরিথিং, এবং তিনি বলছেন পিটার হাস সম্পর্কে যেই প্রশংসা করেছেন, মানে তাতে বোঝা যায় যে পিটার হাসের যে কর্মকাণ্ড বাংলাদেশে সেটি সম্পূর্ণভাবেই যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং যুক্তরাষ্ট্রের নির্দেশনা আছে। তো আপনার কাছ থেকে এই বক্তব্যটা আপনি যদি একটু। জি, আমি সরাসরি তার বক্তব্যে চলে যাই, যেটি গতকালকে যুক্তরাষ্ট্রের, এটা একটা স্পেশাল ব্রিফিং, টাইটেলটি ছিল ফরেন পলিসি, ইউএস ফরেন পলিসির উপর। এটা বছরের শুরুতে, এটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সরাসরি ব্রিফিং রুম যেটা, সেটি হয়নি, সেটি স্টেট ডিপার্টমেন্টেরই একটি অনুষঙ্গ যেটাকে বলা হয় ফরেন প্রেস সেন্টার। আমাদের যেরকম পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা যেমন বলি ইপি, এক্সটার্নাল পাবলিসিটি উইং, বা বাংলায় যেটাকে বলে বই প্রচার অনুবিভাগ, ঠিক তেমনি এখানকার ফরেন প্রেস সেন্টার দুটি আছে। আপনিও এটা, নিউ ইয়র্কেও একটা আছে যেটাতে আপনিও অ্যাক্রেডিটেড, এবং ওয়াশিংটনের তাদের মূল অফিস ফরেন প্রেস সেন্টারের। এবং এই ফরেন প্রেস সেন্টার কিন্তু স্টেট ডিপার্টমেন্টেরই একটি অফিস, কিন্তু তারা অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবে, ন্যাশনাল প্রেস ক্লাবের 8ম তলায়। তারা কিন্তু যে বাংলা পৃথিবীর যে সর্বপ্রথম প্রেস ক্লাব, যেটির আমিও সদস্য, আপনিও সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, সেই প্রেস ক্লাবের 8ম তলায় এই ফরেন প্রেস সেন্টারটি অবস্থিত। এবং এখানে তিনি যুক্তরাষ্ট্রের এখানে এই বিদেশি সংবাদদাতাদের, আন্তর্জাতিক যে সমস্ত আউটলেট আছে তাদেরকে ফোকাস করে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবং এখানে কোনো, এই সংবাদ সম্মেলনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো রিড আউট নাই, অর্থাৎ কোনো স্টেটমেন্ট নিয়ে আসেন না তিনি পড়ার জন্য। তিনি সাংবাদিকদের, শুরুই হয় সকলের সাথে মতের আদান প্রদান, বিভিন্ন আপনার লাইনে একটু সমস্যা করছে, অথবা কল আসছে সম্ভবত আপনার। মুশফিক, আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। হ্যালো, জি, আপনি জি, জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি জি, তো যেটি হয়েছে যে প্রথম এই সংবাদ সম্মেলনে প্রত্যেকেরই প্রশ্ন ছিল, এবং বাংলাদেশের অনেকেই মনে করেন যে বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রের পার্সপেক্টিভসে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে বা গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশ কিন্তু এটা বলতে দ্বিধা নাই, অনেক পিছনে। আপনি দেখবেন যে আমার বাংলাদেশ যদিও অ্যালফাবেটিক্যালি প্রথম থাকার কথা, কিন্তু দেখবেন আপনি এই ব্রিফিং এর, আপনি পিবিএস, এখানকার যে টেলিভিশন নেটওয়ার্ক, সবগুলি নেটওয়ার্ক, এনসি, আপনার ন্যাশনাল, আপনার সিএনএন এবং আদার নেটওয়ার্ক গুলিও এইটা তারা লাইভ ব্রডকাস্ট করে, বাট আপনি পিবিএস এর ভিডিও ক্লিপিংসটি সেখানে দেখিয়েছেন। তো তারা, আমার প্রশ্নটি দেখবেন আপনি 43 বা 48 মিনিট পরে, অর্থাৎ আপনার এখানে যে প্রশ্নগুলো, ইউক্রেন, প্যালেস্টাইন, ইসরায়েল, লেবানন, তারপরে আপনার মেক্সিকো, যে সমস্ত, জাপান, চীন, এই সমস্ত বিষয়গুলোর পরে
কিন্তু বাংলাদেশের অনেকে মনে করেন যে বাংলাদেশ বোধহয় খুলেই বসে আছে বাংলাদেশ নিয়ে কথা বলবার জন্য, তা কিন্তু নয়। তো সুতরাং তাদের একটা স্ট্র্যাটেজি থাকে, তাদের একটা পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী তারা কথা বলেন। তবে বাংলাদেশ এখন ফোকাস কি কারণে, বাংলাদেশ এই ফোকাসটা হতো না, সেটার মূল কারণটি হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। বাংলাদেশ একটি যুদ্ধের মধ্য দিয়ে একটি দেশের অভ্যুদয় ঘটেছিল, যে দেশের মানুষের প্রতি, যে অঞ্চলের মানুষের প্রতি নির্যাতন নিগৃহণ হচ্ছিল বলেই 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এবং যে দেশের মানুষ গণতন্ত্র প্রিয়, এট দ্য সেম টাইম একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, কিন্তু তারা মডারেট মুসলিম মেজরিটি হিসেবে দুনিয়া জানে, তারা সেটা প্র্যাকটিস করে। এরকম একটা দেশে যে গণতন্ত্রকে যেভাবে গলা টিপে হত্যা করা হয়েছে এবং মানবাধিকারকে যে ভুলণ্ঠিত করা হচ্ছে, অর্থাৎ ক্ষমতায় থাকবার জন্য বিরোধী কর্মীদেরকে দিনের আলোতে তারা তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, এটির কারণে আমি ফোকাস, এটি শুধু বলে রাখলাম যে বাংলাদেশ এটি। আরেকটি বিষয়ের কারণে ফোকাস, সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের প্রায় 1 মিলিয়নের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, বাংলাদেশের জনগণের চাপে সরকার বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার এদেরকে আশ্রয় দিতে। তো যাই হোক, তখন এটা আমার জানবার ছিল তার কাছে যে তোমরা তো, যুক্তরাষ্ট্র তো বলছেই যে, যুক্তরাষ্ট্র সবসময়ই বলে, আপনারা, আমি বলি যে আপনারা সবসময়ই বলছেন যে বাংলাদেশে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান, আপনারা গণতান্ত্রিক অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হোক, সম্মান জানানো হোক, এটি বলেন। আপনারা বিরোধী নেতা কর্মীদেরকে যাতে বাংলাদেশ সরকার হস্তক্ষেপ না করে, নির্যাতন যাতে না করে, সেটি আপনারা বলেন। কিন্তু বাস্তবতা তো ভিন্ন, সরকার তো এগুলি আমলে নিচ্ছে না। সরকার বরং যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে, এবং অতি সম্প্রতি যেটি আমি বলেছি যে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর সহ অনেকগুলি দেশের রাষ্ট্রদূতকে তারা মানবাধিকার দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করেছে, ওপেন সেমিনার। এখানে সব দেশের রাষ্ট্রদূতকে সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জ্ঞান বিতরণ করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে, কিভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়। তারা স্লাইড শো দেখাচ্ছে, কত পার্সেন্ট মানুষ ভোট দেয়, কিভাবে এখানে ভোট কেনা বেচা হয়, মানে ভুয়া মিথ্যা কথা আর কি। তারপরে কিভাবে একটা এখানে মানুষের অধিকার, মানবাধিকার লঙ্ঘন নাকি এখানে বাংলাদেশের চেয়েও নাকি বেশি। তো আমি, আমার প্রথমত হলো, এগুলো কি তোমরা জানো যে বাংলাদেশ, তোমরা তো বলছো যে বাংলাদেশে যে বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেমন তাদের ক্ষমতাকে, অবৈধ ক্ষমতাকে জায়েজ করার জন্য, এটা আমি এখানে বলছি, তারা কিন্তু এই জিনিসগুলো তারা তুলে ধরছে। আমার মূল কথাটা ছিল যে অ্যাম্বাসেডারও সেখানে ছিলেন, এমন না যে এটা গোপন বা কোনো, এবং ইংরেজি ভাষায় তারা এটি বলছে। অনেক সময় তারা বাংলা ভাষায় বলে, বাংলাদেশের মানুষের মনে হয় যে এটা কেউ কেন পৌঁছবে না, কিন্তু এটা ডেলিভারেটলি তারা করেছে। তো এই বিপরীতে আপনারা বলছেন, মানে যুক্তরাষ্ট্র বলছে যে সেখানে নির্বাচন স্বাধীন হবে এবং নিরপেক্ষ হবে। এইটা কিভাবে সম্ভব? আমি তো এখানে কোনো কুল কিনারা দেখতে পাই না, কারণ বিরোধী সকলেই দাবি করছেন, কারণ শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বলেই, এই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই, কারণ 2014 এবং 2018 সালে আমরা যে প্রহসনের নির্বাচন দেখেছি, আমরা যে একতরফা নির্বাচন দেখেছি, যেটি আমি আমার প্রশ্নে উল্লেখ করেছি, এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। এই অভিজ্ঞতার মধ্যে আমরা কিভাবে আশা করতে পারি যে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন হবে, এবং যুক্তরাষ্ট্রের আসলে রোলটা কি? এই কি কথা বলার মধ্যেই সীমাবদ্ধ? এটা আমার মানে মূল জানবার ছিল। তখন নেট প্রাইস যেটি উত্তরে বলেছেন, যে ভিডিও ক্লিপটি দেখালেন, যে তিনি বলেছেন যে বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনিও বাংলাদেশে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অবাধ নির্বাচন চান, চান বলেছে, বলে নাই যে তিনি নির্বাচন করবেন অথবা তিনি নির্বাচন কন্ডাক্ট করবেন। শেখ হাসিনাও বলেছেন যদি তিনি তাই চান, বলেছে বাট, কিন্তু, আপনি সেটাকে গুরুত্ব দেওয়া, যদি তার অবস্থা এই হয় তাহলে আমরা দেখতে হবে যে শেখ হাসিনা যে কথাগুলি বলছেন এবং যে কাজগুলি করছেন তিনি, এই দুইয়ের মধ্যে সমন্বয় আছে কিনা। এবং এটা, এই জিনিসগুলি আমরা অবজার্ভ করছি, কারণ শেখ হাসিনার যে কথা এবং কাজের মিল নাই, এটা বাংলাদেশের শেখ হাসিনাও বিশ্বাস করে, সকলেই বিশ্বাস করে যে শেখ হাসিনা যেভাবে উনি অসত্য কথা অবলীলায় বলতে পারেন, এটার জন্য তার এটাও কিন্তু একটা বিশাল যোগ্যতা, যে খুব সুন্দর করে অসত্য কথাটাকে খুব ভালোভাবে চাপিয়ে দেওয়া এবং চোখের চাহনি, মিটি মিটি হাসি দিয়ে, এইটিও কিন্তু এক ধরনের যোগ্যতা বটে। তো উনি এই যে বাংলাদেশের মানুষের সঙ্গে, আপনি দেখেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মানে স্পোকস পারসন, উনি নেট প্রাইস, তার একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যিনি ট্রাম্পের উপরে রাগ করে সিআইএর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে, চাকরির থেকে তিনি চলে গিয়েছেন, ওয়াশিংটন পোস্টে যিনি
এডিটোরিয়াল লিখেছেন, যিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্পোক্স পারসন ছিলেন, যিনি তিনি প্রেসিডেন্ট ওবামার বিশেষ সহকারী ছিলেন যখন প্রেসিডেন্ট ওবামা ছিলেন। সুতরাং সেই লোক, যদিও তিনি তাদের পলিসিকে একো করেন, তার নিজস্ব কোনো বক্তব্যকে তিনি সেখানে চাপিয়ে দেন না। তো আমি তার ব্যাকগ্রাউন্ডটা বলছি। তো তিনি ক্যাটাগরিক্যালি বলছেন যে শেখ হাসিনার কথা এবং কাজের মিল আছে কিনা আমরা এটা দেখতে চাই, কারণ তিনি যে করেসপন্ডেন্স গুলি করছেন, অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে তিনি যেভাবে বিরোধী শুরুর থেকে যদি শুরু করি, বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে, যার গণতন্ত্রের জন্য দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অনেক অবদান রয়েছে, তাকে একটা কল্পিত মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, 2 বছরের সাজা দিয়ে আবার সেটাকে 10 বছরে করা হয়েছে, তাকে বাসার মধ্যে মূল যে প্রতিপক্ষ তাকে করা হয়েছে, এবং তাকে যেভাবে, এবং স্টেট ডিপার্টমেন্টই তাদের রিপোর্টে বলেছে যে এটি তাদের একটা পলিটিক্যাল প্লয়, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। স্টেট ডিপার্টমেন্ট বলছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর, যেটা আমি এর আগেও বলেছি। এবং তার যে প্রধান এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, তার সেদিন কালকে দেখলাম যে আপনি নির্বাচনের কথা বলছেন, শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছেন, কিন্তু প্রধান প্রতিপক্ষ এবং তার নেতাকে এবং তাদের আপনি মালামাল পর্যন্ত ক্রোক করছেন, একের পর এক মামলা দিচ্ছেন, হয়রানি করছেন, যাতা বলছেন, কল্পিতভাবে তাদের চরিত্রকে বিকৃত করছেন, এবং তিনি তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন। এবং এই যে অবস্থাপনা, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি জেনারেল, প্রত্যেকেই তো অল র্যাঙ্ক এন্ড ফাইল, প্রত্যেককে আপনি কারারুদ্ধ করে রেখেছেন। আবার বলছেন যে আমি বাংলাদেশে অবাধ নিরপেক্ষ, আপনার যে মূল প্রতিপক্ষ, যে যার সঙ্গে আপনি খেলবেন, যার সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, খেলা শব্দটা খুবই আপত্তি করে, কেন বলতে চাই না, এগুলা নিয়ে বাংলাদেশে অনেক এগুলো বলে। তো তাকে আপনি বলছেন, এই জন্য স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এটি বলছেন যে শেখ হাসিনার কার্যক্রম এবং তার কথার মধ্যে মিল আছে কিনা দেখতে চায়। আরেকটা জিনিস তিনি বলেছেন যে একটি কনস্ট্রাকটিভ যদি এফোর্ট নেওয়া হয়, উদ্যোগ নেওয়া হয়, সেখানে যুক্তরাষ্ট্র তাদের সাপোর্ট থাকবে। নির্বাচন প্রক্রিয়ায় কোন নির্বাচন? জেনুইন ইলেকশন, খাঁটি ইলেকশন, পাতানো ইলেকশন নয়, ম্যানেজড ইলেকশন নয়, নিজেদের মতো করে XYZ কে বিরোধী দল সাজিয়ে, পার্লামেন্ট সাজিয়ে এই নির্বাচন নয়, এটি হতে হবে জেনুইন। উনি বারবার বলেছেন, আগে শুধু বলতেন ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল, এই প্রথমবারের মতো নতুন শব্দ যুক্ত হয়েছে, আমি দুঃখিত, যুক্ত হয়েছে জেনুইন। তো সুতরাং এই জেনুইন ইলেকশনের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা, যে সমস্ত উদ্যোগ তারা দেখবে, তারা আগে পর্যবেক্ষণ করবে যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। এখন একটা জেনুইন ইলেকশন করতে হলে কি করতে হবে? আপনার নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হতে হবে। নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হতে হলে কি হতে হবে? যিনি চিফ হবেন তাকে নিউট্রাল হতে হবে। সুতরাং শেখ হাসিনার আন্ডারে তো নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না, এটা সবাই বোঝে। এখন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সকলেই বুঝতে পারছেন যে শেখ হাসিনার আন্ডার, তখন তারা দেখেছে 2014 সালে, 2018 সালে, বাট তখন পৃথিবীর বাস্তবতা ভিন্ন ছিল। যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একটা কর্তৃত্ববাদের উত্থান ঘটছিল তখন। তো সুতরাং এই 2018 সাল এবং 2022 সাল এক নয়, এই হিসেবে তিনি তাদের বক্তব্যকে ইকো করেছেন, তারা এটা দেখছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে হ্যারাসমেন্ট গুলো হচ্ছে, আমরা এগুলো রেজিস্টার্ড করছি। তিনি বলেছেন যে আমাদের যে উদ্বেগ, যে ডিসস্যাটিসফ্যাকশন বাংলাদেশ সরকারের সঙ্গে প্রাইভেটলিও তারা সব যে ওপেন তারা করছেন তা না, তাদের এই ক্ষোভ, তাদের যে উদ্বেগ তারা কিন্তু কনভে করছেন। এবং যেভাবে বিরোধী কর্মীকে, বিরোধী নেতা কর্মীদেরকে এবং ইন্ডিপেন্ডেন্স বয়, যারা স্বাধীন মুক্ত চিন্তা করেন, তাদেরকে যেভাবে তারা আক্রমণ করছে সরকার, এগুলির ব্যাপারে, এবং তারা এটি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছেন বিভিন্নভাবে। এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পিটার হাস, তিনি বলছেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি জব করছেন, একটা অসাধারণ কাজ করছেন তিনি বলছেন শুধুই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তিনি কেবল প্রতিনিধিত্ব করছেন না, বাংলা তর্জমা করে জানলে যা দাঁড়ায়, তিনি শুধুই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতই নন, তিনি যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির যে মূল ভিত্তি, যে ফান্ডামেন্টাল ভিত্তি, গণতন্ত্র, মানবাধিকার, যে ভ্যালুজ আছে, এইগুলোকে আপহোল্ড করার জন্য তিনি একজন সম্মুখ সারির প্রতিনিধিত্বকারী, এবং তিনি সেটাকেই আপহোল্ড করছেন, যে ভ্যালুজ গুলোকে, এবং তিনি সেটা করা অব্যাহত থাকবেন। তিনি এখানে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারকে নিয়ে এসছেন, কারণ এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারকে নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে অনেকে, বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রীরা একে তার বিরুদ্ধে বিষাদগার করা হয়েছে। তাকে যে সুমনের বাড়িতে যাওয়ার পরে যে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী সমর্থক নেতা কর্মীদেরকে, তাকে হেনস্থা করার জন্য, এই বিষয়ে এবং কতগুলো দেখলাম বিবৃতিবাজ, তারা বিবৃতি দিয়েছে, এখানে নাকি তারা কমপ্লেন করেছে, যদিও এটা কোনো সত্যতা খুঁজে পাই নাই। তখন তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে, তিনি যুক্তরাষ্ট্রের শুধু রাষ্ট্রদূতই নন, মানবাধিকার, গণতন্ত্র সুরক্ষার ক্ষেত্রেও তিনি একজন
একটা সাউন্ড, একটা ভয়েস, একটা স্ট্রং পজিশন তিনি তার আছে, এটি তিনি একো করেছেন। সুতরাং বাংলাদেশের এটা যদি কেউ মনে করেন, এবং শেখ হাসিনার কথা এবং কাজের যে মিল নাই, এটি কিন্তু তিনি মানে বলে দিলেন, এবং যে ব্যবস্থা বাংলাদেশে দেখা যাচ্ছে তাতে কিন্তু এই পরিস্থিতিতে তার অ্যাকশন এবং তার কথা, অর্থাৎ তার কাজ এবং কথার মধ্যে অনেক ফারাক রয়েছে। এগুলি তার আগে দেখবেন। তাদের সাম্প্রতিককালে তাদের অনেকগুলো ভিজিট হবে এবং হচ্ছে বাইলেটারাল এবং বিভিন্ন, এবং তারা এটিও বলেছেন যে তারা সবার সঙ্গে কথা বলে। যদি আপনি আগের বিষয়ে যান তখন সেই বিষয়ে কথা বলা যাবে। সুতরাং যুক্তরাষ্ট্রের অবস্থান এখানে অত্যন্ত পরিষ্কার যে বাংলাদেশে তারা একটা ক্রেডিবল জেনুইন ইলেকশন চায়, পাতানো নির্বাচন নয়, এবং একটা জেনুইনলি ইলেকশনের যাতে পথ তৈরি হয় সেটার ব্যাপারেও তিনি বলেছেন। অর্থাৎ পথ মানে যারা ইলেকশন কন্ডাক্ট করবে, পরিচালনা করবে, সেই সমস্ত প্রতিষ্ঠান, সরকার প্রধান থেকে শুরু করে সেগুলোকে নিউট্রাল হতে হবে। আপনি যদি বলছিলেন যে আগের ব্রিফিং বা আগের বক্তব্যের চেয়ে এটি খুবই সিগনিফিক্যান্ট যে ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের জায়গায় এখন নতুন শব্দ প্রতিস্থাপিত হয়েছে, জেনুইন। এবং আমি যেটি প্রথমেই বলছিলাম যে জেনুইনের ব্যাখ্যাটা আসলে খুব কঠিন। হোয়াট ইজ জেনুইন? মানে জেনুইন মানে আছে না কিছু ইংরেজি শব্দ, জেনুইন রিপ্রেজেন্টস জেনুইন অ্যাকচুয়ালি। তো জেনুইন মানে কি সবাই বুঝে, আপনি তো একটু ব্যাখ্যা করেছেন। তো আমরা একটু দেখে আসতে চাই আমাদের এই যে মানে আমাদের যে ক্লাউন যে ফরেন মিনিস্টার, তার কথাগুলোর মধ্যে অনেক বিনোদন আছে, দর্শকদের একটু দেয়া দরকার। একটু শুনি যে বক্তব্যটা রেফারেন্স আপনি দিয়েছেন সেটা একটু দর্শকদের দেখাতে চাই। কাজ দেয়, আমরা ভেরি ট্রান্সপারেন্ট, সবচেয়ে ভালো জ্ঞান রাখে বাঙালিরা। আর বিদেশিরা আমাদের যখন মাঝে মধ্যে সুপারিশ দেন, এগুলো খুব আহাম্মকের মতো মনে হয়, অলিক। কারণ এই দেশ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম দেশ যেখানে আমরা আপনার ডেমোক্রেসির জন্যে, টু আপহোল্ড ডেমোক্রেসি, মানবাধিকার, মানুষের ডিগনিটি অফ হিউম্যানস, এইগুলোর জন্যে আমরা রক্ত দিয়েছি। 30 লক্ষ লোক বাঙালি রক্ত দিয়েছে কিসের জন্যে? গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানব অধিকারকে প্রতিষ্ঠা, আপনার ন্যায় বিচারকে আর দুনিয়ায় কোথাও 30 লক্ষ লোক রক্ত দেয় নাই। তারপর তারা আসছে আমাদের বুঝাতে। আর এখানে প্রত্যেকের হৃদয়ে ডেমোক্রেসি, প্রত্যেকের হৃদয়ে ডেমোক্রেসি। ইলেকশনে যান, 70-80% নিচে লোকে ভোট দেয় না, এর চেয়ে বেশি ভোট দেয়। আর অন্য যারা আমাদের সুপারিশ দেন তার দেশে 25% 30% লোক ভোট দেয়। তাতে কি আবার এসে বড় বড় বকবক করে? নিজের দিকে তাকায় না কেন? তাদের সে ক্যান্ডিডেট পাওয়া যায় না ইলেকশন করার জন্য, এইরকম দুরবস্থা। আর আমার এখানে একটা পজিশনের জন্য 100 জন ক্যান্ডিডেট দাঁড় হয়ে যায়, আর ওরা আসে আমাকে। সুতরাং আপনারা মিডিয়াগুলো নিয়ে অত হইচই করেন কেন? বরং আপনাদের কারণে এই বিদেশিগুলো কি পাচ্ছে, পাত্তা পাচ্ছে। আপনারা বিদেশিদের কাভার করা বন্ধ করেন। কাভারের যদি আপনারা বন্ধ করেন, পরের দিন ওরা ঘরে বসে খালি হুক্কা খাবে। মানে এই লোক ফরেন মিনিস্টার মানে বাংলাদেশের, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, যেরকম প্রধানমন্ত্রী সেরকম ফরেন মিনিস্টার, আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং এই মানে ধরেন বছরখানেক আগেই দেখেন তার সাবমিসিভনেস। Thank you, Excellency. Thank you for giving me time and this meeting. আমার সেখানে থাকার সুযোগ হয়েছিল। Indebtedness to you, because when I was homeless, I was jobless and stateless, it is USA that provided me a home and a job, and I'm thankful for that. Thank you, Excellency. তো এই যে ধরেন, এবং আপনি জানেন যে কয়েকদিন আগে ভারতের কাছে তিনি নিজেই বলেছেন যে ভারতকে বলেছি বাংলাদেশে যেন এই সরকারকে টিকিয়ে রাখা হয়, তারা যেন সমর্থন দেন। তো কত আপনি শোনাবেন এই মোমেন সাহেবের বক্তব্য, শত শত বক্তব্য, এবং মানে এগুলা আসলে বাংলাদেশের মানে মুশকিল হয়েছে কি, অ্যাওয়ারনেস বিল্ডিংটা, মানে বাংলাদেশের মানুষের সচেতন তৈরি করার উদ্যোগ কিন্তু এখন আর কারো দরকার নাই। আমি মনে করি কোনো রাজনৈতিক দলেরও দরকার নাই। যে শেখ হাসিনার যে অপশাসন, তার মন্ত্রীদের যে এইরকম মানে তারা যেভাবে নিজেদেরকে একটা হাস্যরসের খোরাকে পরিণত করেছে এবং যেভাবে তারা করছে, এবং একটা যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে, এটা বাংলাদেশের মানুষকে আর বলতে হবে না, তারা সকলেই অবগত এবং বুঝতে পারছে। বিষয়টা হচ্ছে যে এই জগদ্দল পাথরটাকে কিভাবে সরাবেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। যে শেখ হাসিনা মিথ্যা বলেন, স্বৈরাচার, তার মন্ত্রীরা এরকম, এইটা সবাই জানে। তো এখন যেটা হচ্ছে যে আপনার এই মন্ত্রী, আপনি যেটা দেখালেন খুব সুন্দর, মানে
এরা নাকি বসে বসে হুক্কা খাবে, যে মিডিয়া যদি তাদেরকে পাত্তা না দেয়। হ্যাঁ, এবং এই মিটিং এ তিনি যেখানে আসছিলেন কভার করার জন্য, স্টেট ডিপার্টমেন্টে আমিও ছিলাম সেখানে, তিনি যেভাবে তার যে হাঁটু গেড়ে যে তিনি বাংলায় যেটা বললে দাঁড়ায় যে আমি গৃহহীন ছিলাম, এই ইউএসএ আমাকে ঘর দিয়েছে, আমি চাকরিহীন ছিলাম, আমি বাস্তুহীন ছিলাম, আমি চাকরিহীন ছিলাম, আমাকে চাকরি দিয়েছে, আমার থাকার জায়গা ছিল না, থাকার জায়গা হয়েছে, এই ইউএস এর প্রতি আমি কৃতজ্ঞ, এরকম একটা মানে আপনি জানেন যে এই কথাটাও মিথ্যা, কারণ উনি কিন্তু জিয়াউর রহমানের শাসনামলে পিএইচডি করার জন্য মানে উচ্চশিক্ষার্থীদের জন্য আমেরিকা এসেছিলেন কিন্তু। হ্যাঁ, তা বটে, বা তারও আগে যেতে হবে। তিনি কি করতেন তখন সেখানে? তিনি সেক্রেটারিয়েট সার্ভিসের কাজ করতেন, তিনি দেওয়ান ফরিদ গাজী সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন, এবং তিনি খন্দকার মুশতাকেরও প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তো একান্ত সচিব ছিলেন। এবং আমরা মানে পারিবারিক ভাবে ওনাকে ভালোভাবেই জানি, এবং ওনার বাবা একসময় মুসলিম লীগ করতেন, নাম করা উকিল ছিলেন সিলেটের, এবং জিন্নার মোহাম্মদ আলী জিন্নার পক্ষে তখন মানে খুব বড় সাপোর্টার ছিলেন। তো সুতরাং এটা একটা অন্য দিক, মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে তার এই অবস্থান বর্তমানে যায় না। তো যাই হোক, এখন পারিবারিক ভাবে তাদেরকে চিনি, বা আমাদেরকেও তারা চিনেন সম্ভবত। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে তার এই যে কথাবার্তা, কারণ হচ্ছে কি যে মোমেনের এখন সব ধ্যান জ্ঞান কিন্তু শেখ রেহানাকে, কারণ শেখ রেহানার সাথে তার যোগাযোগ ভালো, তাদেরকে খুশি করা, তাদেরকে কোনো কথায় যাতে তারা মানে, এই জন্য অ্যাডভান্স বলতে গিয়ে আরো বিপদেও মানে তাকে পড়তে হয়েছে, যেটা বিপদ না, সে তো পাবলিকলি উনি বলেছেন যে আপনার জন্মাষ্টমীর অনুষ্ঠানে যে তিনি ভারতে গিয়ে অনুরোধ করেছেন যে শেখ হাসিনাকে যাতে ক্ষমতায় রাখে ভারত। তো এই যে অনুরোধ, এই যে ইভেন তিনি সেক্রেটারি ব্লিংকনকে বলেছেন, যে অনুরোধ করেছেন, তিনিই বলেছেন যে বিএনপিকে যাতে আগামী নির্বাচনে আনার ক্ষেত্রে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। তো তাদেরই অনুরোধের তো এটা তো তাদেরই অনুরোধ। তারাই কিন্তু এই আওয়ামী লীগই কিন্তু 2013 সালে সুজাতা সিংকে এইখানে এনে মুসাবিদা করেছিল এরশাদের সাথে, এবং পাতানো নির্বাচনের জন্য ভারতের যে পররাষ্ট্র সচিব। বিদেশিদের ইনভলভমেন্ট কারা করছে? এই ভারতের পররাষ্ট্র সচিব এসে একতরফা নির্বাচনে করে জেনারেল এরশাদকে সিএমএইচ এ ভরে তারা যে করেছে, তো সুতরাং এটা তো তারাই করেছে। এবং এই আপনি শুধু এইখানেই না, আপনি দেখবেন এই যে মিশেল ব্যাচেলেট যখন বাংলাদেশে গেলেন, তখন তারা একটা বিশিষ্ট নাগরিক, মানে যদিও বিশিষ্ট নাগরিকের প্রতি আমার প্রবল আপত্তি, নাগরিক হবে সমান, কিন্তু বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর লোকেরা বিবৃতিতে তারা বিশিষ্ট নাগরিক, তারা তো নাগরিক। আপনি যদি বলেন সকল সংবিধান যদি সকল নাগরিকের সমমর্যাদা দেয়, আপনি বিশিষ্ট নাগরিক হলেন কি করে? তো শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যখন কোনো বিবৃতি যায়, বিশেষ করে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিরুদ্ধে তারা যখন বিবৃতি দিয়েছেন, বিশিষ্ট নাগরিক, প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা লিখছে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য, মুক্তির জন্য যারা বিবৃতি দিচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে বন্ধু শুভাকাঙ্ক্ষী। এখন ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী আর বিশিষ্ট নাগরিক নন, তিনি এখন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। মানে এইভাবে বাংলাদেশের এই যে মিডিয়া, এরাই কিন্তু এই যে অপশাসন, এই স্বৈর শাসনের জন্য, এই বাংলাদেশের এই অবস্থার জন্য কি শুধুই শেখ হাসিনা দায়ী? এই সকল সিভিল সোসাইটি, এই সকল মিডিয়া, এই দায় কি তারা এড়াতে পারবে? বাংলাদেশকে কোথায় নিয়ে ঠেকেছে, কোথায় গিয়েছে? তো যেটি আমি শেষ করছি আপনার এইটি, যে ডক্টর মোমেনের, যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যে কথাগুলি বলছেন, এবং তিনি তখন এইখানে এসে তিনি যেভাবে তাকে অনুনয় বিনয় করেছেন, এবং যেখানে তাকে ভারতের সাথে গিয়ে বলছে, ভারতের সাথে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, এইভাবে বলছে, এবং ভারতকে যে কোনো মূল্যে নাকি ক্ষমতায় টিকে রাখতে হবে শেখ হাসিনাকে, যেটা ভারতকে অনুরোধ করেছে। এবং যেটা মিশেল ব্যাচেলেটের কথা বলছিলাম, সেখানে এই নাগরিকদের একটা সমাবেশ করেছে তারা, এবং সেখানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দোরাই স্বামী। তিনি বলছেন যে কনভিন্স করছেন, যেটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলার কথা, যে এই যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেগুলি ঘটে, এগুলো পরিকল্পিত, এগুলো ফ্যাক্টস ফাইন্ডিং এর দরকার আছে, এগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং এইখানে এই রাষ্ট্রদূতদেরকে বিদেশি মানে কৃপায়িত এই সরকার ক্ষমতায় আছে, এবং শেখ হাসিনা তো বলেছেন যে তিনি চুক্তি করতে পারেননি বলে, গ্যাস ভিত্তিক চুক্তি, তারপরে দেশের বিভিন্ন চুক্তি করতে পারেননি বলে তিনি ক্ষমতা আসেননি, এই জন্য নাকি বিএনপি ক্ষমতা আসে। অথচ 2001 থেকে 2006 সাল পর্যন্ত কোনো চুক্তি হয়নি, বরং ভালো কূটনৈতিক সম্পর্কই ছিল না। এই গ্যাস চুক্তি, এই আদানির যে চুক্তি, ওয়াশিংটন পোস্ট যেটি লিখতে, এগুলো তো সব শেখ হাসিনার আমলেই হচ্ছে। তা শেখ হাসিনা যা বলেন তার উল্টোটা করেন, সব মানুষ জানে, এখন যুক্তরাষ্ট্রও জানে, ইউরোপীয় ইউনিয়ন জানে, সকলেই জানে।
যে শেখ হাসিনার কথা এবং কাজে মিল নাই। জি, আপনি যা বলছিলেন। মুশফিক ভাই, আমি একটা ইনফরমেশন দিতে চাই যে ধরেন আমি ইতিমধ্যে শুনলাম বাংলাদেশ থেকে যে ধরেন যাদের এইসব ডাবল স্ট্যান্ডার্ড, মানে ধরেন যে আমেরিকায় গ্রিন কার্ড আছে বা কারো কারো আমেরিকায় ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করেন, অবস্থান হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, ছেলে মেয়েকে পড়ান, এরকম অনেককে এটাকে চিঠি দেওয়া হয়েছে যে তোমার ভিসা ভ্যালিড নাই, তুমি আর যাওয়ার চেষ্টা করো না। তোমার ভিসা না, প্রথমত হলো এটা দুইটা। একটা হলো আমেরিকা ফ্রি প্রেসে ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে। আপনি ইউ ক্যান সে এনিথিং এভরিথিং, আপনি বলতে পারবেন। কিন্তু আপনি যদি আমেরিকা মনে করে আপনি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, হুমকি। তো জাতীয় নিরাপত্তার সাথে অনেকগুলো বিষয় জড়িত, অর্থনৈতিক বিষয় জুড়ে, যে কারণে স্টেট ডিপার্টমেন্ট স্যাংশনের পাশাপাশি ট্রেজারি ডিপার্টমেন্ট স্যাংশন দেয়। সুতরাং এটা যাদের বুদ্ধি আছে বা যারা এগুলা নিয়ে গবেষণা করে বা পড়ে তারা বুঝতে পারবে। সুতরাং যারাই যে কেউ যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মনে হয়, তারা কোনোভাবে তার কথা বলার কারণে, তার লেখার কারণে, তার উস্কানির কারণে যুক্তরাষ্ট্র কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হবে না। এবং মুশফিক, মানবাধিকারের বিরুদ্ধে যাদের অবস্থান বা যারা স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নেয় তাদের ব্যাপারেও নিশ্চয়ই একটি দৃষ্টিভঙ্গি তো আছে, তাই না? জি, আমরা মনে হয় আজকে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি। আরেকটা প্রসঙ্গে যেতে চাই, যেটি বছরের প্রথম প্রেস কনফারেন্সে নেক প্রাইস, আপনি জানেন যে বাংলাদেশের এই কি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সুমনের বাসায় যাওয়া নিয়ে, সাজ্জাদ সুমনের বাসায় যাওয়া নিয়ে রাশিয়া একটি হস্তক্ষেপ করছে, রাশিয়া একটি বিবৃতি দিয়েছে।